ওকে, সো তাহলে আমরা অলমোস্ট সবাই চলে আসছি। আমরা লাস্ট ক্লাসে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ফার্স্ট হাফ শেষ করছিলাম, তাই না? যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মেইন প্রিন্সিপালটা কি, সে কি করবে, ভোল্টেজটাকে ডিভাইড করবে, রাইট? যে দুইটা এরকম রেজিস্টার দিয়ে তাদের রেজিস্ট্যান্সের রেশিওতে ভোল্টেজটাকে ডিভাইড করে দিবে। এইটাই হলো আমাদের মেইন কনসেপ্ট অফ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। তো এখন আমরা লাস্ট যে বেসিক গুলো শিখে আসছিলাম, যে ফর্মুলাটা সেট আপ করে আসছিলাম, এখন আমরা যে ব্যাপারটা দেখবো, ফার্স্ট অফ অল পটেনশিওমিটার। এই জিনিসটা তোমাদের ইহাবে দেখার কথা, তোমাদের মেবি একবার ক্লাসে নিয়ে আসছিলাম সার্কিট একদিন সেট আপ করে দেখানোর সময়। ওটা সবগুলো ওরকম দেখানো যায় নাই, বাট এটা ওরকম কি বলে এ লেভেলস এর জন্য যখন নাকি ল্যাবের জন্য নিয়ে আসছিলাম, তখন তোমাদেরকে দেখানোর কথা। যদি না দেখানো হয়ে থাকে তো তাহলে এটা ইনশাল্লাহ সামনে দেখবা, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে আর কি। ওকে, আচ্ছা। তো এখন আমরা এখানের জন্য কন্টিনিউ করি যে পটেনশিওমিটার থেকে কি কি বলতেছে আমরা স্টুডেন্ট বুকের থেকে ফার্স্টে পড়বো, দেন দেখবো যে কোন কোন ব্যাপারগুলা আমাদের ফোকাস করার জন্য দরকার। ওগুলো অ্যাকচুয়ালি মার্ক করা আছে আগের ব্যাচের থেকে, বাট তোমাদের জন্য আরেকবার ডেসক্রাইব করে দিব, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে দেখি কি বলতেছে। Potentiometer. A potentiometer allows us to supply any voltage. Any voltage মানে কি, সে যত ইচ্ছা তত দিতে পারবে না। What it will actually do, যে তোমার পাওয়ার সাপ্লাই আছে, ওকে, পাওয়ার সাপ্লাই আছে 12 ভোল্টের। সো হোয়াট ইট উইল অ্যালাউ ইউ টু ডু, সে তোমাকে 0 থেকে শুরু করে একদম 12 ভোল্ট পর্যন্ত সব রকমের ভোল্টেজ যখন যেটা চাও সে ওইটা সাপ্লাই করতে পারবে। তো এনি ভোল্টেজ বলতে এইটা বুঝাইছে যে তোমার পাওয়ার সাপ্লাইয়ের ম্যাক্সিমাম ইএমএফ দেওয়ার যে ক্যাপাবিলিটি আছে, ওই ম্যাক্সিমাম থেকে একদম 0 পর্যন্ত ওই রেঞ্জের যে কোনো ভ্যালু অফ ভোল্টেজ সে কি করতে পারবে, সাপ্লাই করতে পারবে। এখন তার মেকানিজমটা কি, সে কিভাবে এই কাজটা করতে পারে, ওই জিনিসটা আমরা দেখবো। তো কি বলতেছে দেখো, a potentiometer allows us to supply any voltage up to the maximum provided by our EMF source. তো তাহলে any voltage পর্যন্ত পড়লেই হবে না, এটা আসলে কি করতে হবে, any voltage up to the maximum provided by our EMF source, যে আমাদের পাওয়ার সাপ্লাইটা বা আমাদের EMF সোর্সটা ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সাপ্লাই করতে পারবে, ওই ভোল্টেজ পর্যন্ত সে কি করবে, ওই ভোল্টেজ পর্যন্ত সে এখানের মধ্যে সাপ্লাই করতে পারবে, যে কম্পোনেন্টের থ্রুতে ইচ্ছা ওই কম্পোনেন্ট। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি। The idea of using a potential divider to supply a variable voltage as required has been incorporated into electrical components such as potentiometer. যেটা বললাম যে পটেনশিয়াল ডিভাইডারের আমাদের কনসেপ্টটা কি ছিল, ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাই করা, যেটা যখন দরকার ওইটা যেন আমাদের অ্যাপ্লায়েন্স পায়। তো এই জিনিসটাই কি করা হয়েছে, পটেনশিওমিটার নামের এই ডিভাইসটার মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। কি হয়েছে দেখো, a movable contact can slide over a fixed length of resistance wire. ঠিক আছে, আমাদের একটা রেজিস্ট্যান্স ওয়্যার, ওইটার থ্রুতে আমরা কি করব, উপরে নিচে এরকম মুভ করব। উপরে নিচে মুভ করালে পরে কি হবে, আমরা যখন যেই রেজিস্ট্যান্স ইচ্ছা ওই রেজিস্ট্যান্সের রেশিও বানাইতে পারি। কিভাবে পসিবল ওই জিনিসটা আমরা দেখাইতেছি। তো বলতেছে কি, which adjust the length that is on either side of the wiper. সো তাহলে এই মুভেবল কন্ট্যাক্টটাকে ওয়াইপার বলা হয়, এই যে ওয়াইপার বলা হয়, বা জকিও বলা হয় মাঝে মাঝে, ঠিক আছে। সো ওয়াইপার বলা হয় বা জকি বলা হয়। তো তাহলে এই জিনিসটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এটা আমরা একটু দেখে আসি। ওকে, সো লেটস সি। আমি প্রথমে নোটপ্যাডের মধ্যে ডায়াগ্রামটা আঁকি, দেখো। So suppose this is our power supply, and this is our resistance wire. Okay, this is our resistance wire. এখন এই সার্কিটে কম্পোনেন্ট জাস্ট একটাই, কে, এই রেজিস্ট্যান্স ওয়্যারটা। সো তাহলে পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজ সাপ্লাই করবে, যে পাওয়ার সাপ্লাই যে ইএমএফটা দিবে, এই পুরো রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে কি হবে, ওই পুরো ভোল্টেজটা ড্রপ হবে না প্রভা। কম্পোনেন্ট যদি একটাই থাকে তো তাহলে সে একাই কি করবে, পুরো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা নিবে নাকি।
ওকে, এখন এই জিনিসটাই হয়, ইয়েস, দিস হোল লেন্থ অফ দিস রেজিস্ট্যান্স ওয়্যার, this whole length of this resistance wire takes the total EMF V, okay, or EMF E, যেটাই বলো। এখন এখানের মধ্যে আমাদের এটাকে বুদ্ধি করে তারা কি কাজ করছে দেখো, তারা এমন একটা কাজ করছে, সরি, what they did, ওকে, এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, আমরা ভ্যালু দিয়ে দেখাই তো তাহলে পরে আরো ভালো মতো বুঝতে পারবা, দেন আমরা জেনারেল ইকুয়েশনে নিয়ে আসবো, সমস্যা নেই। তো মনে করো ইএমএফ এর ভ্যালুটা, মনে করো এই ইএমএফ এর ভ্যালুটা হলো 12 ভোল্ট। তো তার মানে এই পুরো ওয়্যার ধরে থ্রু আউট দিস ওয়্যার টোটাল ভোল্টেজ কত সাপ্লাই হবে, 12 ভোল্ট। তো তাহলে আমি যদি একটা জিনিস জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দা পিডি, যে এই পয়েন্টে ভোল্টেজ কত আছে আনিসা? 0। এই পয়েন্টে ভোল্টেজ আসলে পুরাটাই আছে, যে এখনো তো সে কোনো কম্পোনেন্টের কাছে আসে নাই, বুঝছো? পজিটিভ থেকে আমাদের ওরকম কারেন্টটা যায় না, 0 হবে না, কারণ কোনো কিছু ড্রপ করে না। হ্যাঁ ড্রপ করে না, এখানের মধ্যে বলতেছি যে ইলেকট্রন, এই যে চার্জ পার্টিকেল গুলোর এনার্জি আছে না, যে এনার্জি পার ইউনিট চার্জ, তো এখানের মধ্যে তাদের এনার্জি পার ইউনিট চার্জ কত, 12 জুল পার কুলম্ব করে আছে না এখনো, বিকজ এখনো তো তারা কি করে না, কোনো এনার্জি ইউজ আপ করে নাই। এন্ড এইখানে আসলে পরে তারা কি করে ফেলছে, when it has traveled through the whole length of the wire, তার ইভেন্চুয়ালি ফাইনাল এনার্জি কত থাকবে, কোনো এনার্জি থাকবে না। তাহলে এই ওয়্যারের থ্রুতে যে 12 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে, এটার মানেটা কি, ইনিশিয়ালি ভোল্টেজ হলো 12 ভোল্ট, এন্ড যত ওয়্যারের থ্রুতে মুভ করতেছে আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ করতেছে, মানে তাদের এনার্জি কমতেছে, তাই না? বুঝতে পারছো কি বলতেছি? ইয়েস স্যার। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, প্রথমে তার ভোল্টেজটা হলো 12 ভোল্ট, যে ইট ইজ ফুল অফ এনার্জি, বাট যখন নাকি কি করবে, একদম এন্ড অফ দা ওয়্যারে চলে আসবে, তখন সে কি করছে, ইট হ্যাজ ইউজড আপ অল ইটস এনার্জি, রাইট? তো এখন দেখো কাজটা কি হয়, আমরা ওয়্যারটা যদি এমন করি, কি বলে, মনে করো হাফ অফ দা লেন্থ অফ দিস ওয়্যার পর্যন্ত আসছে, তো তাহলে ফুল লেন্থে সে কত ভোল্টেজ ইউজ আপ করে, ফুল লেন্থে সে ইউজ আপ করে হলো 12 ভোল্ট। সো তাহলে অর্ধেক লেন্থে সে কত ভোল্টেজ ইউজ করবে আনিসা? 6 ভোল্ট ইউজ করবে। কেন এই জিনিসটা কিভাবে বলতে পারতেছি দেখো প্রভা, আমাদের রেজিস্ট্যান্সটা কি করে, লেন্থের উপরে ডিপেন্ড করে না? এটা আমরা পড়ে আসছিলাম না রেজিস্টিভিটি চ্যাপ্টারের মধ্যে, যে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। সো এখন দেখো লেন্থ যখন নাকি হাফ, সো হোয়াট হ্যাপেন, এখানের মধ্যে আমরা এমন একটা কাজ করছি, ঠিক আছে, যে এখানের মধ্যে হোয়াট হ্যাপেন, এই হলো আমাদের 6 ভোল্টের বাউন্ডারি একদম মিড পয়েন্টে। সো কি হইতেছে দেখো, এই চার্জ পার্টিকেল গুলি আসতেছে, কত এনার্জি আছে, ব্যাটারি থেকে ফ্রেশ ফ্রেশ বের হইছে, মানে ফুল 12 ভোল্ট এনার্জি আর 12 ভোল্ট ভোল্টেজ আছে। এখন এন্টার করার আগে তাদের টোটাল এনার্জি কত আছে, ভোল্টেজ কত আছে, 12 ভোল্ট। যত তারা ওয়্যারের থ্রুতে মুভ করতেছে তত তাদের কি হইতেছে, এনার্জি কমে আসতেছে, তাই না? তো এখানে হলো 8 তো না 9 আর কি, 6 আর 12 এর মাঝে হলো 9, এখানে হলো 6। এখন আমরা কি করছি দেখো, এই যে আমি অ্যারো দিয়ে যেটা ড্র করছি না আনিসা, এই যে অ্যারোটা ড্র করছি না 6 ভোল্টের এখানে, এই অ্যারোটা কি, এটার নামই হলো ওয়াইপার, ঠিক আছে, এটার নাম হলো ওয়াইপার বা জকি, যেটাই বলো, সরি এটা কি, এটা হলো ওয়াইপার অর জকি। সো হোয়াট হ্যাপেন্স, যদি এই ওয়াইপারটা না থাকতো, যদি এই ওয়াইপার আমরা মাঝে না আনতাম, তো কি হতো, সুন্দর মতো পুরা রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে কারেন্টটা ফ্লো করে ফুল ভোল্টেজটা
রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ইউজ আপ করে ফেলতো, তাই না? কিন্তু যখন নাকি আমরা কি করি, যখন নাকি আমরা এরকম জকিটা নিয়ে আসি, হোয়াট হ্যাপেন্স, যখন এরকম আমরা জকিটা নিয়ে আসলাম তখন কাজটা কি হয়, তখন এই লেন্থ পর্যন্ত, এতটুকু লেন্থ পর্যন্ত সে কি করতেছে, রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করতেছে, তাই না কাবিও? যে অ্যারোটা ড্র হ্যাঁ করলাম মাত্র, এই লেন্থ পর্যন্ত সে কি করতেছে, রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করতেছে। দেন আমরা কি করলাম, জকিটা দিয়ে বা ওয়াইপারটা দিয়ে আমরা কি করছি, আমরা কারেন্টটাকে ডাইভার্ট করে দিছি। ঠিক আছে, কারেন্টটাকে ডাইভার্ট করে হোয়াট উই অ্যাকচুয়ালি ডিড, আমরা আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টের থ্রুতে এনার্জিটা নিয়ে আসবো। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দা কনসেপ্টটা হলো এরকম, যে আমরা লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে আমাদের কি লাগবে, এরকম একটা ভেরিয়েবল রেজিস্টর লাগবে যেটা দিয়ে আমরা কি করতে পারবো, নিজের ইচ্ছা মতো ভোল্টেজ রেজিস্ট্যান্স বাড়াইতে কমাইতে পারবো। তো রেজিস্ট্যান্স বাড়াইলে কমাইলে কি হবে আনিসা, রেজিস্ট্যান্সের রেশিওটা চেঞ্জ হবে, আর রেজিস্ট্যান্সের রেশিও চেঞ্জ হইলে ভোল্টেজের রেশিওটা চেঞ্জ হবে, তাই না? এমন ছিল না কনসেপ্টটা? জি ভাইয়া। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করতেছি, আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ না করে পটেনশিওমিটার ইউজ করতেছি। এইটার অনেক বড় একটা কোশ্চেন আসে তোমাদের কোশ্চেন পেপারে, যে পটেনশিওমিটারের অ্যাডভান্টেজ কি, যে ভেরিয়েবল রেজিস্টর দিয়েই তো কাজ হইতো, সো পটেনশিওমিটারের দরকারটা কি, তো ওইটা নিয়ে আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার করে রাখি, কাজটা কি, যে ওয়াইপারটা কি করে, সে এরকম একটা অল্টারনেট পাথ বানায় দেয় যেটার থ্রুতে কি হবে, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা ভোল্টেজ পাবে। সো হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, মনে করো আমরা যদি এমন করি, আমরা যদি এমন একটা জায়গায় নিয়ে আসি, তো তখন কি হবে দেখো, এতটুকু জায়গায় কি করলো, 3 ভোল্ট ভোল্টেজ এখানে ড্রপ হয়ে গেছে, তাই না কাবিও? রেজিস্ট্যান্স ওয়্যারের থ্রুতে কি হয়ে গেছে, 3 ভোল্ট ড্রপ হয়ে গেছে। বাকি রিমেইনিং আছে কত, বাকি রিমেইনিং আছে আমাদের 9। 9 ভোল্ট। তো তাহলে ওই 9 ভোল্ট ভোল্টেজটা কি হবে, আমাদের কম্পোনেন্টের থ্রুতে ড্রপ হবে। বুঝতে পারছো? তো তাহলে আমরা কাজটা কি করি, এই যে মুভেবল যে কন্ট্যাক্টে আছে না, জকিটা যে আছে, জকিটাকে আমরা রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থের উপর দিয়ে কি করতে পারবো, ইচ্ছা মতো স্লাইড করতে পারবো। যখন আমাদের বেশি ভোল্টেজ দরকার, যে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টে যখন ভোল্টেজ বেশি দরকার, তো তখন কি করব, উই উইল মুভ ইট টু দা পজিটিভ টার্মিনাল। আর যখন নাকি আমাদের কম ভোল্টেজ দরকার, তখন আমরা কি করব, উই উইল মুভ ইট টু দা নেগেটিভ টার্মিনাল। বুঝতে পারছো? এইটা হলো আমাদের সিম্পল কনসেপ্টটা, এটা নিয়ে আমরা আরো ডিটেলসে দেখবো নামাজ ব্রেকের পর আমাদের স্টুডেন্ট বুকে। এই যে এটা নিয়ে দেখো, এই যে ভোল্টেজ সাপ্লাই আসতেছে, তো তার মানে ইএমএফ ওয়ালা পুরো ভোল্টেজটা এখানে আছে। তো এখানে ফুল ইএমএফ ওয়ালা ভোল্টেজ, আর এখানে কত, 0। তো এখন এখানে থেকে যত আমরা কি করতেছি, জকিটাকে যত ইএমএফ এর থেকে যত দূরে নিতেছি, মানে কি হইতেছে, আমাদের কম্পোনেন্টটা কম ভোল্টেজ পাচ্ছে। আমাদের যদি বেশি ভোল্টেজ দরকার হয়, তো তখন আমরা কি করব, ওয়াইপারটাকে সোয়াইপ করে পজিটিভ টার্মিনালের কাছে নিয়ে যাব, তাহলে যেন আমরা বেশি ভোল্টেজ পাই। তো ওরকম নিজের মতো কি করতে পারি, যে দেখো আমাদের লেন্থের রেশিও গুলাকে আমরা নিজেরা ম্যানিপুলেট করতে পারবো না, তো এইটা ইউজ করে আমরা কি করি, রেজিস্ট্যান্স গুলাকে ডিভাইড করি। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা এখন আজান দিয়ে দিতেছে অলরেডি, আমরা নামাজ ব্রেকের পরে দেখবো। ওকে, সো তাহলে তোমার সবাই 7টা বাজে ক্লাস জয়েন করবা, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা এখন আবার কন্টিনিউ করি যে জিনিসগুলো বলতেছিলাম। সো ফার্স্ট অফ অল আমাদের পটেনশিয়াল ডিভাইডারের মেইন কনসেপ্টটাই কি, রেজিস্ট্যান্সের রেশিওতে ভোল্টেজটাকে ডিভাইড করা, তাই না? সো এখন এখানের মধ্যে দেখো আমাদের রেজিস্ট্যান্সের রেশিওটাকে কিভাবে ম্যানিপুলেট করব। আমাদের রেজিস্ট্যান্স ওয়্যার নিচ্ছে, এটা একটা বুদ্ধি করে রেজিস্ট্যান্স ওয়্যার নিচ্ছে। ওয়াই? বিকজ রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ গুলাকে, যে একটা সিঙ্গেল ওয়্যার, তাকে আমরা 2 ভাগে ভাগ করে দিব। সো আমরা রেশিও গুলাকে যে কোনো ভাবে কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, লাইক দিস উই ক্যান সে, যে কি বলে, দাঁড়াও আমি গ্রিড নিয়ে আসি, তাহলে তোমার মাপ দেখে বুঝতে পারবে। ওকে,
আচ্ছা, তো এখন দেখো সার্কিটটা ড্র করো। ওকে, তো তাহলে আমি এখানের মধ্যে মাপ দিয়ে আমি এই ওয়্যারটা মনে করে ড্র করছি, ওয়্যারটাকে রেজিস্টরের ফর্মে আঁকছে বিকজ ওয়্যারের তো রেজিস্ট্যান্স আছে, সো তাহলে এটাকে আমরা একটা লম্বা ফিক্স রেজিস্টর হিসেবে চিন্তা করতে পারি। ওকে, সো সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। সো দেখো এই জায়গাটায় আমাদের এতটুকু জায়গায় লেন্থটা কত, লেন্থ হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে, যে 1 সেন্টিমিটার, সেন্টিমিটার লিখলে অনেক জায়গা চলে যাবে। So 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8। এখন দেখো ব্যাপারটা কি, আমি যেটা বুঝাইতে চাইতেছি, মনে করো আমাদের ওয়াইপারটা এইখানে কানেক্টেড, সো তাহলে আমাদের রেশিওটা কি হচ্ছে দেখো তো, রেশিওটা আমাদের এমন হচ্ছে না যে 6 সেন্টিমিটার ইজ টু 4 সেন্টিমিটার নাকি আনিসা? জি ভাইয়া। সো তাহলে এরকম যে 6 সেন্টিমিটার ইজ টু 4 সেন্টিমিটার আসলো, তো তার মানে রেজিস্ট্যান্সের রেশিওটা কি হবে, লেন্থের রেশিও আর রেজিস্ট্যান্সের রেশিও তো সেম, তাই না, বিকজ রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। সো তার মানে 6 ইজ টু 4 মানে কত, 3 ইজ টু 2। তো তাহলে টোটাল ভোল্টেজ যদি হয় আমাদের 12, ওকে, টোটাল ভোল্টেজ যদি আমাদের হয় 12, তো তাহলে 12 ভোল্ট ভোল্টেজটা কি হবে, এরকম 3:2 রেশিওতে ডিভাইড হবে। তো তাহলে 3:2 রেশিওতে ডিভাইড হলে কে কত পাচ্ছে দেখো তো, 3/5 ইন্টু 12 করলে পরে কত আসে, এই জিনিসটা 3/5 ইন্টু 12 একটা, আর একটা 2/5 ইন্টু 12। তো তাহলে এখানের মধ্যে কত আসতেছে 24। তো তাহলে 3/5 into 12 আসে হলো 7.2। 7.2। তো তাহলে বাকি এখানে কত আসে 4.8 নাকি? হ্যাঁ। তো তাহলে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট পাবে 4.8 ভোল্ট, আর বাকি 7.2 ভোল্ট কি করবে, সার্কিটের আরেক এন্ডে যেটা আমাদের দরকার নেই ওখানে চলে যাবে। সো এখন আমরা কাজটা কি করব দেখো, এইখানে আমাদের ফ্লেক্সিবিলিটিটা কেমন, ফ্লেক্সিবিলিটি এখন মনে করো আমরা এমন কাজ করলাম, আমাদের লাগবে হলো 2 ভোল্ট। তো 2 ভোল্ট যদি লাগে, সো তাহলে এখন আমরা প্রথমে দেখব কি, 2 ভোল্ট যদি লাগে এখন আমরা প্রথমে দেখব যে টোটাল হলো 12, লাগবে হলো 2। তো তার মানে 10:2 রেশিওতে আমাদের ডিভাইড করতে হবে না ভোল্টেজটাকে নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। মানে 5:1 রেশিওতে। তো তাহলে এই যে আমাদের রেজিস্ট্যান্স ওয়্যারটা আছে, তো তাহলে রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থের রেশিও কি হবে, 5:1 করা লাগবে। তো তাহলে আমাদের কি করব, কত লেন্থের মধ্যে যে অ্যাড করব আমরা 5:1 রেশিও বানাইতে হইলে, ওয়্যারের টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার। সো তাহলে 10 সেন্টিমিটারকে 5:1 রেশিওতে ভাগ করলে কত কত আসে, কোশ্চেনটা বুঝতেছো কি বলতেছি কাবিও? না ভাইয়া। টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার, সো 10 সেন্টিমিটারকে 5:1 রেশিওতে ভাগ করলে কত সেন্টিমিটার ইস তো কত সেন্টিমিটার হয়, 5/6 ইন্টু 10 করলে পরে কত আসে, 8.3। 8.3। সো তার মানে আমাদের কততে নিয়ে এখানে অ্যাড করা লাগবে, 8.3 এর এখানে নিয়ে অ্যাড করা লাগবে। সো তাহলে কি হবে দেখো,
8.3 আর the remaining length তাদের মিলে রেশিও কত হবে 5:1। তো তখন আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট কত ভোল্টেজ পাবে 2 ভোল্ট ভোল্টেজ পাবে। এখন মনে করো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কি করলাম, যে আমাদের ভোল্টেজ কত লাগবে ওইটা আমরা জানি, টোটাল ভোল্টেজ কত দিচ্ছে এটা আমরা জানি। তো তাহলে ভোল্টেজের রেশিও জানলে পরে রেজিস্ট্যান্সের রেশিও বের করতে পারবো। এখন রেজিস্ট্যান্সের রেশিওটা ডিপেন্ড করবে কিসের উপর, লেন্থের উপর। তো তাহলে টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটারকে আমরা কি করছি 5:1 রেশিওতে ভাগ করে দিছি। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটা হলো আমাদের মেইন কাজ। শৈলী বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এই জিনিসটার অ্যান্সার দিবা কে? এই জিনিসটার অ্যান্সার রাফিন বলো। আমাদের যদি কি বলো 11 ভোল্ট ভোল্টেজ লাগে, ঠিক আছে, আমাদের ভোল্টেজ লাগবে কত 11 ভোল্ট। সো তাহলে আমাদের জকিটা কত লেন্থে নিয়ে বসাবো বলতে পারবা? ডিজায়ার্ড কম্পোনেন্টের 11 ভোল্ট ভোল্টেজ লাগবে, তো তাহলে আমাদের জকিটা কত লেন্থে নিয়ে বসাইতে হবে? ভোল্টেজের রেশিও কত 1:11 নাকি রাফিন? তো তাহলে ভোল্টেজের রেশিও 1:11 মানে রেজিস্ট্যান্সের রেশিও 1:11। তো টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার। তো তাহলে 1/12, 1/12 কেন করলাম, সাম অফ রেশিও করলে পরে 12 আর 1 হলো একটা রেশিও প্রপোর্শন। তো তাহলে এটা করলে পরে কত আসে 0.83 নাকি? তো তাহলে 0.83 আসলো। তো আমরা কি করব, প্রভা 0.83 এখানে নিয়ে জকিটাকে অ্যাড করলাম। তো তখন কি হইতেছে খেয়াল করো, কি হবে এই জায়গাটায়, এই জায়গাটুকু লেন্থে কি হবে 1 ভোল্ট ভোল্টেজ ইউজ হবে, সরি এই লেন্থটার মধ্যে 1 ভোল্ট ইউজ হবে, আর বাকি এই লেন্থটার মধ্যে কত 11 ভোল্ট। তো তাহলে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটা কি আছে, ওইটা প্যারালেলে আছে। তো তাহলে ডিজায়ার্ড কম্পোনেন্টটা কি পাবে 11 ভোল্ট ভোল্টেজ পাবে। আনিসা কি বুঝতে পারতেছো টেকনিকটা কেমন? ভাইয়া আমি রেশিওর জায়গাটা বুঝিনি। রেশিওর জায়গাটা বুঝতেছো না? ওকে, রেশিওর জায়গাটা দেখাই যাক। তুমি প্রথমে আমাদের ভোল্টেজ লাগবে কত এটা তো বুঝছো, ভোল্টেজ লাগবে হলো 1 ভোল্ট, কি বলে 11 ভোল্ট, তাই না? ভোল্টেজ লাগবে জি 11 ভাইয়া। আর টোটাল সাপ্লাই করা হচ্ছে 12। সো তাহলে আমাদের কত ভোল্ট দরকার নাই 1 ভোল্ট। 1 ভোল্ট দরকার নাই। সো তাহলে আমরা রেশিও অফ ভোল্টেজেস লাগবে না 1 আর লাগবে হলো 12। সো তাহলে এটা কি আমাদের ভোল্টেজের রেশিওটা না, যে এইভাবে করে আমাদের রেজিস্ট্যান্স গুলাকে ডিভাইড করলে পরে ডিজায়ার্ড কম্পোনেন্টটা যত দরকার, যে 11 ভোল্ট দরকার 11 ভোল্ট পাবে, আর আনডিজায়ার্ড যে ভোল্টেজটা 1 ভোল্ট সে রেজিস্ট্যান্স ওয়্যারের থ্রুতে চলে যাবে, এমন না? জি ভাইয়া। ওকে, সো এখন তাহলে লেন্থের রেশিও তো এমন হবে নাকি 1:11 রেশিওতে ডিভাইড করা লাগবে, তাই না? হ্যাঁ। ওকে, এখন এই জিনিসগুলো তোমাদের ম্যাথস এর অ্যারিথমেটিকে পড়ছিলা যে তোমার টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার। ওকে, টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার। সো 10 সেন্টিমিটারকে তুমি 1:11 রেশিওতে ডিভাইড করলে কেমন আসে, কত ইস্টু কত হয়, এগুলা বের করছিলা অ্যারিথমেটিকে? আমরা এমন করি, দেখো আমি তোমাকে একটা ওয়ার্কিং করে দেখাই, পরে বুঝতে পারবা। দেখো ফার্স্টে আমরা কি করতাম, রেশিও টাইপের কোন ম্যাথ আসলে সাম অফ রেশিও, তাই না? সাম অফ রেশিও কত 12। সো তাহলে proportion of length for 1, 1 মানে কি 1:11 এর মধ্যে 1 হলো একটা প্রপোর্শন আর বাকি 11টা কার আরেকজনের প্রপোর্শন, তাই না? যে আমরা এই বড় ওয়্যারটাকে, যে আমাদের সিঙ্গেল একটা ওয়্যার আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করব কোন রেশিওতে 1:11 রেশিওতে। তো তাহলে যেই প্রপোর্শনের জন্য আমরা বের করি এটা কি হয়
উপরে ডিভাইডেড বাই সাম অফ রেশিও ইনটু টোটাল লেন্থ, এমন আমরা করব না আনিসা? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন তাহলে বুঝছি। এইটা ছিল। ওকে, এই জিনিসটা আমরা করতেছিলাম যে এখানের মধ্যে দেখো 5:1 রেশিওতে ডিভাইড করা লাগবে। টোটাল লেন্থ হলো 10 সেন্টিমিটার, তাকে কি করব 5:1 রেশিওতে ডিভাইড করব। তো তাহলে কাজটা কি, সাম অফ রেশিও হলো 6, তো 5 প্রপোর্শনের জন্য লেন্থটা কত হয় 5, যে যেই প্রপোর্শনের জন্য বের করব ওইটা ডিভাইডেড বাই সাম অফ রেশিও মাল্টিপ্লাইড বাই যাকে আমরা রেশিওতে ডিভাইড করতে চাইতেছি। সো লেন্থ অফ দা ওয়্যার কে রেশিওতে ডিভাইড করতে চাইতেছি, সো তাহলে লেন্থ অফ দা ওয়্যার দিয়ে এরকম মাল্টিপ্লাই করি। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। ওকে, তো তাহলে এই জিনিসটা ছিল। নাও এখন একটা ট্রিকি কোয়েশ্চেন, এটার অ্যানসার দিবা নাফিস। যদি আমাদের পুরা 12 ভোল্ট ভোল্টেজ লাগে, ডিজায়ার্ড কম্পোনেন্টের পুরা 12 ভোল্টই লাগবে, তখন আমরা আমাদের ওয়াইপারটাকে কোথায় নিয়ে বসাবো? জিরোতে। এক্সিলেন্ট। সো আমাদের কি করা লাগবে, এটা এমন কাজ করা লাগবে। লেটস সি, আমাদের ওয়াইপারটাকে এমন কাজ করতে, দেখো এটা লেন্থের রেশিও দিয়েও করা যায়, বাট অর ডিরেক্টলি কমন সেন্স দিয়ে আমাদের চলে আসে। কেমন টাইপের কাজ খেয়াল করো, লাগবে হলো 12, সো তার মানে পুরাটাই লাগতেছে, সো তার মানে আনডিজায়ার্ড ভোল্টেজ কত 0, সো তাহলে 0:12 রেশিওতে আমাদের ডিভাইড করা লাগবে। তো তার মানে কি আনডিজায়ার্ড কোনো লেন্থ নাই, মানে একদম আমরা কত থেকে শুরু করব, এইখান থেকে কানেক্ট করব। তো তার মানে কি হচ্ছে দেখো, সবাই একটু ব্যাপারটা খেয়াল করো, এ ফুল লেন্থ অফ দা ওয়্যারে টোটাল ভোল্টেজ কত ড্রপ হবে প্রভা? 12 ভোল্ট ড্রপ হবে না? সো তাহলে ফুল লেন্থ অফ দা ওয়্যারে টোটাল ভোল্টেজ ড্রপ হবে 12। সো তাহলে আমাদের যদি পুরো 12 ভোল্টের 12ই দরকার হয়, তো তখন আমরা কি করব, উই উইল কানেক্ট দা জকি অর দা ওয়াইপার এট 0 লেন্থ। তো তাহলে যেন ফুল লেন্থ অফ দা ওয়্যারের ভোল্টেজ আমরা কি করতে পারি, ডিজায়ার্ড কম্পোনেন্টের থ্রুতে পাস করাতে পারি। ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এই জিনিসটা গেল। ফার্স্ট অফ অল যদি আমাদের কি লাগে, পুরা 12 ভোল্ট ভোল্টেজ লাগে। এইখানে এসেই আমাদের সমস্যাটা কি, সমস্যা ভেরিয়েবল রেজিস্টর আর এই যে মাত্র যে পটেনশিওমিটার দেখছি, ভেরিয়েবল রেজিস্টরের লিমিটেশনটা এই জায়গায়। কেমন জায়গায় দেখো, ভেরিয়েবল রেজিস্টর যদি থাকতো আনিসা, ব্যাপারটা খেয়াল করো, তোমার ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স যতই থাকুক, এইটা কি কখনো 0 বানাইতে পারতা ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্সটাকে? না। তো তাহলে তুমি ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স যতই ইনক্রিজ করো, a small proportion of the voltage will always go through what, this fixed resistor. So তার মানে তোমার পাওয়ার সাপ্লাই যদি তোমাকে 12 ভোল্ট সাপ্লাই করে, তুমি কখনো তোমার ডিজায়ার্ড কম্পোনেন্টের থ্রুতে 12 ভোল্টের পুরাটাই পাবা না, যদি তুমি এমন ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে কাজটা করো। কিন্তু তুমি পুরো 12 ভোল্টে সাপ্লাই করতে পারতেছো কখন, যদি তুমি পটেনশিওমিটার ইউজ করো। বুঝতে পারছো? যেখানে মধ্যে তুমি মনে করো এটার রেজিস্ট্যান্স এরকম 50 ওহমে নিয়ে গেল, তো তার মানে 5:50, তো তার মানে 1:10 রেশিও, স্টিল এখানে কিছু একটা আছে। তুমি মনে করো এটাকে বাড়ায় 100 এ নিয়ে গেলা, তো তাহলে 5:100, তো তাহলে স্টিল এখানে কি থাকবে 1:20, স্টিল কিছু একটা আছে, তাই না? তো তার মানে তুমি যতই ওইদিকে রেজিস্ট্যান্স বাড়াও না কেন, there will be a small proportion of the voltage that will be used up across the fixed resistor, যেটা আমরা আসলে চাচ্ছি না। আমরা আসলে হোল রেঞ্জ অফ দা ইএমএফ ইউজ করতে চাই। তো ফুল রেঞ্জ অফ দা ইএমএফ ইউজ করার জন্য আমাদের সবচেয়ে ভালো ইউজ করার জিনিস কোনটা, দিস পটেনশিওমিটার। ওকে, এখন লাস্ট আর একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার অ্যানসার দিবা কে? এই কোয়েশ্চেনটার অ্যানসার দিবা মাশরিক। ওকে, মাশরিক বলো যে আমাদের যদি কোনো ভোল্টেজ না লাগে, যে 0 ভোল্ট দরকার, তো তখন আমাদের জকিটাকে কোথায় কানেক্ট করব?
আমাদের লাগবে হলো 0 ভোল্ট। তো তখন আমাদের জকিটা এই যে ট্রায়াঙ্গেল কি বলে অ্যারো দিয়ে যে এই ওয়্যারটা আঁকি ওটা কোথায় কানেক্ট করব? রাফিন বলতে পারবা? কানেক্টই করবো না। ওই আদার রেঞ্জে 10 সেন্টিমিটার বুঝে নাই। 10 সেন্টিমিটার ওখানে 10 সেন্টিমিটারের ওখানে আর আনিসা যেটা বলছে যে কানেক্টই করবো না, ঠিক আছে? তো তাহলে যে কোনো দুইটাই করা যায়। তো আমাদের মেইনলি কনসেপ্টটা বোঝার জন্য আমরা এখানের মধ্যে দেখাইতেছি যে কি করব। 10 সেন্টিমিটার এখানে এনে কানেক্ট করলাম। সো কি হইছে দেখো আনিসা, 10 সেন্টিমিটার এখানে কানেক্ট করলে এই ফুল লেন্থ অফ দা ওয়্যারের অ্যাক্রসে কি হয়ে গেছে, পুরা 12 ভোল্ট ইউজ হয়ে গেছে না অলরেডি। সো তার মানে 10 সেন্টিমিটার ওখানে কানেক্ট করলেও বা না করলেও আমাদের ডিজার্ট কম্পোনেন্টের থ্রুতে কি আসবে না, কোনো ভোল্টেজই আসবে না। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তো তাহলে এইটা হলো আমাদের মেইন পটেনশিওমিটারের কনসেপ্ট। হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, একটা লম্বা একটা রেজিস্ট্যান্স ওয়্যার থাকে, আমাদের একটা মুভেবল কন্ট্যাক্ট থাকে। তো আমাদের যতটুকু ভোল্টেজ ডিজায়ারেবল ওই ভোল্টেজটা আনার জন্য আমরা লেন্থের রেশিওটাকে বাড়ায় কমায় নিজের মতো করে নিয়ে এসে কি করতে পারি, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টের যত ভোল্টেজ দরকার তাকে তত ভোল্টেজ সাপ্লাই করতে পারি। এটাই হলো আমাদের ফাইনাল কথা। সবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে পটেনশিওমিটার কিভাবে করে কাজ করে? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন আমরা তাহলে স্টুডেন্ট বুকে যাই। স্টুডেন্ট বুকে তারা কি কি বলতেছে ওই জিনিসটা একটু রিডিং করি, ঠিক আছে? ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে যে ওই প্রথমে থেকে আমরা যতটুকু পড়ে আসছিলাম কি বলছে, a movable contact can slide over a fixed length of resistance wire which adjusts the length on either side of the wiper. So তাহলে ওয়াইপারের দুই এন্ডে কি করে রেজিস্ট্যান্সের রেশিওটা লেন্থের রেশিওতে এরকম ডিভাইড হয়। তো বলতেছে কি দেখো, the two lengths of wire are two resistors in our potential divider circuit. ওই যে ওয়াইপারটা দিয়ে কি করতেছি, আমরা ওয়্যারটাকে দুই ভাগে ভাগ করে ফেলতেছি না। সো এই যে দুইটা আলাদা আলাদা লেন্থ অফ ওয়্যার আছে। সো তাহলে দোজ লেন্থস অফ ওয়্যার অ্যাকচুয়ালি ডু হোয়াট, দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাজ টু সেপারেট রেজিস্টরস, এমন টাইপের কাজ। তো বলতেছে অ্যাডজাস্টিং দ্য রিলেটিভ লেন্থস অল্টারস দ্য রিলেটিভ রেজিস্ট্যান্সেস এন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ। যে কি কথা, রিলেটিভ লেন্থ অফ দা ওয়্যার যদি আমরা বাড়াই কমাই তো তখন কি হবে, আমাদের তাদের অ্যাক্রসে যে ভোল্টেজের রেশিওটা হচ্ছে ওই রেশিওটাও ডিভাইড হয়। তো বলতেছে কি, if we want to power a separate circuit with a variable voltage we could connect it to one side of the potentiometer. যে আমরা যদি কি করতে চাই, কোন একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানাইতে চাই, কি করতে পারবো, এরকম পটেনশিওমিটার দিয়ে কাজ করতে পারবো, যে আমাদের যখন যে ভোল্টেজ ইচ্ছে ওই ভোল্টেজ আমরা বাড়াইতে কমাইতে পারবো, এমন টাইপের। সো কি বলতেছে, দিস ইজ শোন ইন ফিগার এফ। এই যে ফিগার এফ এর মধ্যে তারা এখানে ডায়াগ্রামটা অনেক বেশি অনেক কিছু লেখা আছে, এগুলো জিনিসটা মুছে দেব, পরে আবার রাখবো। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি কি বলতেছে, যে ফিগার এফ এ কি দেখাইতেছে দেখো, ভোল্টেজ সাপ্লাই মানে এখনো কোনো ভোল্টেজ ইউজ আপ হয় নাই, আর এখানে হলো 0 ভোল্ট। সো ইন বিটুইন আমরা যখন নাকি ওয়াইপারটাকে উপরে নিচে মুভ করব বা পাশাপাশি মুভ করব তখন কি হবে, আর ওয়ানটা এটা হলো আমাদের যেই ভোল্টেজটা দরকার নাই, আর আর টুটা হলো যেটা হলো আমাদের ডিজায়ার্ড ভোল্টেজটা দরকার, ওটা আর টু এর অ্যাক্রসে ড্রপ হবে, যে ভোল্টেজ আউটপুট হলো এইটা। সো এখানের মধ্যে কাজটা কি কি বলতেছে দেখো, where we would connect the right hand side of the connections across the R2 to our main circuit. So এটা হলো আমাদের মেইন যে ডিজায়ারেবল কম্পোনেন্টটা যেটা আছে ওইটা, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে বলতেছে এটা কি, the blocks marked by R1 and R2 are a continuous piece of resistance wire. যে আমরা একটু আগে নোটপ্যাডের মধ্যে এঁকে আঁকছিলাম না, যে পুরাটাই কিন্তু একটা লেন্থ অফ রেজিস্ট্যান্স ওয়্যার। জাস্ট কি করতেছে, ওয়াইপারটা দিয়ে তাদের
দুইজনকে দুই রেশিওতে ডিভাইড করতেছি, এই যে which will be split into two separate resistances by the positions of the wiper. তো বলতেছে কি adjusting the wiper up and down allows us to have any desired voltage up to the maximum voltage of the power supply. তো আমরা যদি এইখানে ওয়াইপারটা নিয়ে যাই তো তাহলে অনেক বড় একটা ভোল্টেজ ড্রপ হবে আমাদের ডিজার্ট কম্পোনেন্টের অ্যাক্রসে। আমরা যদি এইখানে নিয়ে আসি তো তাহলে অনেক কম ভোল্টেজ পাবে। সো এটা ডিপেন্ড করে যে আমাদের কেমন রেজিস্ট্যান্সের রেশিওতে আমরা ডিভাইড করতেছি। সো এই লেন্থটুকু আমরা ইউজ করতেছি আর এই লেন্থটুকু কি আমাদের আনডিজায়ারেবল। সো ভোল্টেজ যদি বেশি দরকার হয় তো তখন আমরা ডিজায়ার্ড লেন্থটাকে কি করব, ডিজায়ারেবল ভোল্টেজের ওখানে রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থটাকে বাড়াই দেব, যে ওয়াইপারটাকে দূরে সরায় নিয়ে আসবো। আর যখন নাকি ভোল্টেজ কম দরকার হবে তো তখন উল্টা কাজটা করব। বুঝতে পারছো? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা যা যা জিনিস মাত্র নোটপ্যাডে পড়ে আসছি এতক্ষণ একটু এক্সাম্পল দিয়ে ওই জিনিসগুলো এখানের মধ্যে বলা আছে, ঠিক আছে? রাফিন, কনফিউশন। ওকে। সো এখন এখানের মধ্যে দেখো এটা তো গেল আমাদের ম্যানুয়ালি যদি চেঞ্জ করতে চাই। পটেনশিয়াল ডিভাইডার অনেকগুলো সার্কিট আছে যেগুলি কি অটোমেটিক, ঠিক আছে? অটোমেটিক এরকম অনেকগুলো পটেনশিয়াল ডিভাইডার সার্কিট আছে যেগুলো আমাদের রিয়েল লাইফে অনেক জায়গায় ইউজ করা হয়। কেমন ব্যাপার খেয়াল করো, পটেনশিয়াল ডিভাইডারস ইন সেন্সর সার্কিটস কি কাজ? মনে করো যে আমাদের অটোমেটিক লাইটিং সিস্টেম কি করবে দেখো, if one of the resistors in a potential divider is a sensor component such as a thermistor on an LDR, then we can use its changing resistance to control an external circuit. কেমন টাইপের কাজ? মনে করো লাইট ইন্টেন্সিটি অনেক কমে গেছে, সো হোয়াট উই ওয়ান্ট, লাইট ইন্টেন্সিটি একটা সার্টেন লেভেলের নিচে নেমে গেলে যেন কি করে দেয়, লাইট অন করে দেয়, তাহলে যেন রুমের ব্রাইটনেসটা বাড়ে। আর লাইট ইন্টেন্সিটি যদি একটা সার্টেন ভ্যালুর বেশি হয়ে যায় তো তখন যেন কি করে দেয়, আপনি যেন বাল্বটাকে বা লাইট গুলাকে অফ করে দেয়। সেটা আমাদের কোন কাজে? মনে করো আমরা তো ইলেকট্রিসিটি সেভ করতে চাই অলওয়েজ এন্ড অলওয়েজ। তোমরা যখন নাকি বড় হবে আরো ভালো মতো দেখবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের কি করা হয়, ন্যাচারাল এনার্জি, যে ন্যাচারাল লাইট, যে সানলাইট থেকে আমরা যেটা পাই, ওই এনার্জি যত বেশি ইউজ করা যায় তত ভালো। আমরা যারা নাকি ওরকম বাসা বাড়ি নেই, অনেকজনেরই তোমরা দেখবা তোমাদের প্যারেন্টসরা কি খুঁজে, খোলামেলা বাসা খুঁজে, যে যেখানে আলো বাতাস আসে এমন টাইপের কথাবার্তা বলে। তো ওই জিনিসটা রিজনটা কি, যে আলো আসলে পরে দিনের বেলা তোমার কি করা লাগতেছে না, রুমের ভিতরে লাইট জ্বালায় বসে থাকা লাগতেছে না, তো তখন কি হইতেছে, ইলেকট্রিসিটি সেভ হচ্ছে। তো আমরা এমন টাইপের ব্যাপারগুলো চাই যে দিনের বেলা যখন নাকি ন্যাচারাল লাইটই আছে তখন যেন আপনি লাইট গুলা না জ্বলে, রাতের বেলা যখন নাকি কি হবে, লাইট ইন্টেন্সিটি কমে যাবে তখন যেন কি হয়, অটোমেটিক এই লাইটিং সিস্টেমের থ্রুতে লাইট গুলা জ্বলে যায়। তো তাহলে তোমার নিজের থেকে বারবার সুইচ অন সুইচ অফ এমন করা লাগবে না, সে আপনি এটা করতে পারবে। এরকম অনেকজনের আলসামি, এগুলো সবগুলা হলো আলসামির একটা টেকনিক, যে তুমি কি করতেছো, নিজের উঠে একটা সুইচ অন করা লাগবে, এইটা আলসামি লাগে, তো এর জন্য অটোমেটিক এরকম সার্কিট চাও, বুঝছো? তো এমন কি করতেছে দেখো, এই আমাদের এলডিআর এর অ্যাক্রসে একটা বাল্ব আছে। তো এখন দেখো, আর এটা হলো একটা ফিক্সড রেজিস্টর। সো হোয়াট উই আর ডুইং, লাইট ইন্টেন্সিটি যদি বাড়ে, আনিসা বলো তো, আমরা এখানে নিচের এক্সপ্লেনেশনটা করব পরে। লাইট ইন্টেন্সিটি যদি বেশি থাকে তো তাহলে এলডিআর এর রেজিস্ট্যান্স কি বাড়বে নাকি কমবে? লাইট ইন্টেন্সিটি হাই, তো তাহলে এলডিআর এর রেজিস্ট্যান্স কম। লাইট ইন্টেন্সিটি হাই, তো তাহলে এলডিআর এর রেজিস্ট্যান্স এমনি লিখি, রেজিস্ট্যান্স অফ দা এলডিআর কম। তো রেজিস্ট্যান্স যদি কম হয় তার অ্যাক্রসে কি বেশি ভোল্টেজ ড্রপ হবে নাকি কম ভোল্টেজ ড্রপ হবে? কম ভোল্টেজ। কম ভোল্টেজ ড্রপ হবে। সো তাহলে ভোল্টেজ যদি কম হয় এলডিআর এর অ্যাক্রসে, সো তাহলে তার প্যারালেলে যে বাল্বটা আছে সেও কি পাবে, কম ভোল্টেজ পাবে। তো তখন বাল্বটা কি করবে না, জ্বলবে না। তো তার মানে যখন নাকি লাইট ইন্টেন্সিটি বেশি আছে তখন কি হইলো আনিসা, যখন লাইট ইন্টেন্সিটি বেশি আছে তখন এলডিআর এর রেজিস্ট্যান্স কম, সো তখন কি হলো না, বাল্বটা জ্বললো না।
যখন নাকি লাইট ইন্টেন্সিটি কমে যাবে মানে রাতের বেলা, সরি, সো তাহলে লাইট ইন্টেন্সিটি যখন কমে যাবে তখন কি হয় দেখি, তখন এলডিআর এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো তার মানে কি রেজিস্ট্যান্সের রেশিওতে তখন কি হলো, এলডিআর এর রেজিস্ট্যান্সটা যখন বাড়বে তো তখন এলডিআর এর অ্যাক্রসে ভোল্টেজটাও বাড়বে। তো তখন কি করবে, এলডিআর এর প্যারালেলে যেই বাল্বটা আছে সেও বেশি ভোল্টেজ পাবে, তো তখন বাল্বটা বেশি ব্রাইটনেসে জ্বলতে পারবে। মেইন কনসেপ্টটা তো বুঝতে পারছো সবাই যে কাজটা কিভাবে করবে এখানের মধ্যে? প্রভা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছো। ওকে, তো তাহলে আমরা যদি এখানের জন্য দেখি এক্সপ্লেনেশনটা, তো তাহলে আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। কি বলতেছে, ইন ফিগার জি the lamp is in parallel with the LDR, so will be powered by the same voltage across the LDR. যে ল্যাম্পটা এলডিআর এর প্যারালেলে আছে, তো তার মানে এলডিআর যত ভোল্টেজ পাবে ল্যাম্পটাও তত পাবে। ঠিক আছে, ভালো কথা। তো বলতেছে the resistance of an LDR increases if the ambient light level drops, মানে যদি ডার্কার সারাউন্ডিংস হয়, মানে লাইট ইন্টেন্সিটি যদি কমে যায় তখন, যে বলতেছে ডার্কার সারাউন্ডিংস মেক its resistance go up. আর in bright conditions the LDR has very low resistance, so it takes a very small proportion of the 12 volt voltage. মানে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে হাই লাইট ইন্টেন্সিটিতে সে কি করবে না, এলডিআর এর রেজিস্ট্যান্স খুবই কম থাকবে, সো তাহলে সে অনেক কম ভোল্টেজ নিবে। সো এই ব্যাপারটা বললো। সো বলতেছে this will make the lamp go very dim, probably so much that it will appear to be off if it is not needed. সো তার মানে কি, যখন নাকি লাইট ইন্টেন্সিটি অনেক বেশি আছে তখন তো আমাদের এক্সটার্নাল লাইট, যে আর্টিফিশিয়াল লাইটের কোনো দরকার আছে নাই, বিকজ অলরেডি ন্যাচারাল ব্রাইটনেস হাই, বিকজ বলতেছে if the surroundings are bright. So তার মানে বলতেছে as conditions become darker the LDR resistance goes up, increasing the proportion of the 12 volt supplied across it. This increases the voltage across the lamp, making it brighter. This circuit increases the brightness of the lamp as the surroundings become darker. যে সারাউন্ডিং যত ডার্ক হবে আর্টিফিশিয়াল এই বাল্বটার ব্রাইটনেস তত বাড়বে, because it will be receiving a greater proportion of the voltage from the power supply. তো এখানের মধ্যে আমরা কি করলাম, ম্যানুয়ালি কোনো বাড়ানো কমানো লাগে নাই, রেজিস্ট্যান্স এটা কি হয়েছে অটোমেটিক একটা জিনিস, যেটা কি করতেছে ব্রাইটনেস নিজে নিজে ডিটেক্ট করে বাল্বটাকে জ্বালাইতেছে বা নিভাইতেছে, এমন টাইপের কাজ। সো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? একটু আগে আমরা যে কথা বললাম ওই ব্যাপারগুলো এখানে তারা এই প্যারাগ্রাফের মধ্যে বলছে। ওকে, নাও লেটস সি এখানের মধ্যে কি বলতেছে। Many electronic components have a switch on voltage of 5 volt, মানে অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টই আছে যারা নাকি কি মিনিমাম 5 ভোল্ট ভোল্টেজ লাগবে, 5 ভোল্টের কম হলে তারা চলবেই না। ঠিক আছে, এমন টাইপের সুইচ অন ভোল্টেজ অফ 5 ভোল্ট মানে কি কমসে কম 5 ভোল্ট দিতে হবে, আর না হলে পরে সে কি করবে না, অপারেটই করবে না, এমন টাইপের কাজ। তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, this would be used with a sensor in a potential divider circuit and would only switch on when the sensor's resistance reach a level where the PD across it was কত 5 volt. তো বলতেছে কি altering the resistor in this circuit would then control the sensor level at which the electronic component is switched on. এমন কাজটা কি আমরা থার্মোস্ট্যাটের কথা বা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে ওই জিনিসটা যদি দেখি, দেখো মনে করো এই হলো আমাদের থার্মিস্টর, ঠিক আছে, আর এই হলো আমাদের ফিক্সড রেজিস্টার। আমরা এখন কি করব, আমাদের কুলিং সার্কিটটা এখানে অ্যাড করলাম। কেন এখানে অ্যাড করলাম এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নিজেরা বুঝবা আস্তে আস্তে লজিক গুলা কেমন। ব্যাপারটা খেয়াল করো যে আমাদের কুলিং সার্কিটটা হলো মেইন সার্কিট যাকে আমরা চালাইতে চাই। কখন? অলওয়েজ কি আমরা রেফ্রিজারেটরের কুলিং সার্কিটটাকে অন করে রাখি? না, রেফ্রিজারেটর নিজে নিজে এটাকে কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। যে তুমি যখন নাকি ফ্রিজে খাবার দিচ্ছ, তুমি কি ফ্রিজকে বলো যে এই যে আমি একটা গরম খাবার দিতেছি এটাকে ঠান্ডা কর, এমন তো বলে দিতে হয় না। সে কি করতে পারে, আপনি ডিটেক্ট করতে পারে। হাও? দেখো
যখন নাকি টেম্পারেচার বেড়ে যাবে, প্রথমে তো রেফ্রিজারেটরের ভিতরে টেম্পারেচার ফিক্সড আছে, তখন কুলিং সার্কিটের দরকার নাই। গরম কোন একটা খাবার দিলে তখন টেম্পারেচার ইনসাইড দ্য রেফ্রিজারেটর বেড়ে যাবে না আনিসা? তো তাহলে গরম কোন একটা খাবার দিলা তো তখন টেম্পারেচার বেড়ে গেল, তো টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স অফ দ্য থার্মিস্টর কি হবে? কমে যাবে। তো থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে গেলে ভোল্টেজ অ্যাক্রস দ্য থার্মিস্টর কমে যাচ্ছে। তো থার্মিস্টর কম ভোল্টেজ পাবে, বেশি ভোল্টেজ পাবে টাকে ফিক্সড রেজিস্টরটা। তো ফিক্সড রেজিস্টর বেশি ভোল্টেজ পাইলে তখন কি করবে? কুলিং সার্কিটটাকে অন করতে পারবে। বুঝতে পারছো? তো টেম্পারেচার যখন হাই তো তখন কি করলো? থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে গেছে, তো তার মানে ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে কি হবে? বেশি ভোল্টেজ ড্রপ হবে। সো তখন কুলিং সার্কিটটা বেশি করে ভোল্টেজ পাবে, তো তাহলে যেন সে কি করতে পারে? খাবার ঠান্ডা করতে পারে। দেন যখন নাকি টেম্পারেচার কমে যাবে, একটা সার্টেন টেম্পারেচারের নিচে যখন টেম্পারেচারটা চলে আসছে, তখন কি আর আমাদের কুলিং সার্কিটটা চলার দরকার আছে? সারাক্ষণ কুলিং সার্কিট চললে তো আমাদের অনেক ইলেকট্রিসিটি বিল উঠে যাবে। সো তাহলে টেম্পারেচার যখন কমে যায় তো তখন থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়লে ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাড়লো। তো থার্মিস্টরের অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হইলে কুলিং সার্কিট কি আর এখন বেশি ভোল্টেজ পাবে? পাবে না। সো তখন কুলিং সার্কিট যদি 5 ভোল্টের কম ভোল্টেজ পায় তো তখন কি হবে না? কুলিং সার্কিট অনই হবে না। তো তখন তো আমাদের কুলিং সার্কিট দরকারই নাই, এটাই তো আমরা চাই। তো এর জন্য এইভাবে করে আমাদের রেফ্রিজারেটরের কুলিং সার্কিটটা সেট আপ করা হয়। বুঝতে পারছো? সো এইগুলি গেল আমাদের অটোমেটিক কতগুলি ইলেকট্রিক্যাল সার্কিট, যেখানে মধ্যে আমরা কি করি? পটেনশিয়াল ডিভাইডার ইউজ করি। আর ম্যানুয়াল ব্যাপারগুলো তো দেখাইলাম পটেনশিওমিটারের মধ্যে। সো তাহলে এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন কি? ওকে, তো তাহলে এগুলা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে পরে দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তোমাদের তো মনে হয় ইয়ে ছিল, কি বলে, চেক পয়েন্ট কোশ্চেন গুলা কি আমরা হোমওয়ার্ক গুলা চেক করাইছিলাম? কি বলে, সলিউশন করাইছিলাম? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে চেক পয়েন্ট কোশ্চেন গুলা আমরা নেক্সট ক্লাসে সলিউশন করাবো, বা তোমাদেরকে আগে থেকে ভিডিও দিয়ে রাখলে দেন ওইগুলা থেকে প্রবলেম। আচ্ছা, ফিক্সড রেজিস্টরের ডিসঅ্যাডভান্টেজ কি? ফিক্সড রেজিস্টরের ডিসঅ্যাডভান্টেজ হলো তার রেজিস্ট্যান্সটা ফিক্সড। ঠিক আছে, তার রেজিস্ট্যান্সটা ফিক্সড থেকে কি করা যায় না, আমরা যখন যত ইচ্ছা তত ভোল্টেজ তার অ্যাক্রসে ড্রপ করাতে পারি না। ওইটা করার জন্য ফিক্সড রেজিস্টরের প্যারালেলে আরেকটা রেজিস্টর থাকা লাগে, যাকে দিয়ে আমরা কি করতে পারবো? ভোল্টেজ বাড়াইতে কমাইতে পারবো, এমন টাইপের। বুঝছো? যে আমাদের যখন যে রেজিস্ট্যান্সের ভ্যালু দরকার ওই ওয়াইজ তো মনের ইচ্ছা মতো তো আমরা রেজিস্টর ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারবো না। পারবো প্রভাত? না। আচ্ছা, ভেরিয়েবল রেজিস্টরের জায়গায় কেন পটেনশিওমিটার ইউজ করে? এই যে বলছিলাম, দেখো পটেনশিওমিটারে কি করা যায়? ফুল 12 ভোল্ট লাগলে পরে ওইটাও ইউজ করা যায়, 0 ভোল্ট লাগলে পরে ওইটাও ইউজ করা যায়, এন্ড ইন বিটুইন যে কোনো ভোল্টেজের ভ্যালু বলো যে কোনোটা ইউজ করতে পারবা। কিন্তু তোমার ভেরিয়েবল রেজিস্টরের ব্যাপারটা কি ছিল? ওই যে একটু আগে বলছিলাম, দেখো তোমার ভেরিয়েবল রেজিস্টরের পাশে যে আছে সে তো একটা ফিক্সড রেজিস্টর নাকি? তো এখন তার অ্যাক্রসে যদি তুমি, তার তো একটা সার্টেন কি বলে রেজিস্ট্যান্সের ভ্যালু আছে, তুমি তো ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্স তো কখনো কি করতে পারবা না? জিরো করতে পারবা না। পারবা? সো তাহলে তোমার ফিক্সড রেজিস্টরের একটা রেজিস্ট্যান্স অলওয়েজ থাকতেছে। সো তার মানে নো ম্যাটার হাউ মাচ ইউ ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টর, অর নো ম্যাটার হাউ মাচ ইউ ডিক্রিজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টর, রেশিও কখনো 0:something হবে না। ওকে, রেশিও অলওয়েজ ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে কিছু না কিছু ভোল্টেজ থাকবেই থাকবে। তো এটার জন্য আমাদের এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ ভেরিয়েবল রেজিস্টরের। বুঝতে পারছো? আর এই রিলেটেড আমরা কোশ্চেন পেপারে যখন কোশ্চেন করব তখন ওখানের মধ্যে আবার এই ব্যাপারটা অ্যাড্রেস করব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, সো তাহলে তোমরা নেক্সট ক্লাসের জন্য যে কাজটা করবা, তোমাদের সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস, দেন সার্কিট রুলস, এই জিনিসগুলো তো
অলরেডি চেক পয়েন্ট কোশ্চেন পড়ছো, তো পটেনশিয়াল ডিভাইডারের যে চেক পয়েন্ট গুলো আছে, তো পটেনশিয়াল ডিভাইডারের চেক পয়েন্ট কোশ্চেন গুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো সবগুলো সলিউশন করাবো। ওকে, এরপরে নেক্সট ক্লাসের আগে ওই ভিডিও গুলাও দিয়ে দিব, তো যদি ওগুলা দেখে শেষ হয়ে যায় তো তাহলে তো ভালো, যদি স্টিল প্রবলেম থাকে দেন ক্লাসে ওইটা শেষ করে দেন ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এই মান্থের মধ্যে আমরা ইলেকট্রিসিটি শেষ করে ওয়েভস ধরে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইলেকট্রিসিটি আমাদের আর বেশি বাকি নাই, ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স করলে পরে বলতে গেলে শেষ। ওকে, তো তাহলে তোমাদের পেজ নাম্বার 183 যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট চেক পয়েন্ট গুলো হোমওয়ার্ক। অলরাইট, তো নেক্সট ক্লাসে আগে সবাই এটা করে রাখবো। না, ইউনিট 3 এর ক্লাসটা শুধু থার্সডে তে, ঠিক আছে প্রভা? আজকে ওদের ইউনিট 2 এর রিভিশন, ওয়েভস এর রিভিশন। ওকে, সো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।